আমার যে সব লক্ষ্য গোচর, তুমি আমায় এমনি ভাবো। শিখর থেকে নখ অবধি পারলে এক লহমায় খাবো, যেমন খেত বকরাক্ষস শাল পুরনো ম্যাজিকলা। আমার বুকের ওপর ভিজছে, তাই ভেজেনি বুকের তলা। এই কি তোমার বৃষ্টি বাদল? আকাশ দেখছি হরিদ্রাভ। আমার যে সব লক্ষ্য গোচর, তুমি আমায় এমনি ভাবো। দরজা খুলে দিচ্ছি কপাট, সব ঘাটে কি থামছে তরি? ওপর নিজ পারদের ফোঁটা, এই তো সময়। গলার দড়ি বসছে আলিঙ্গনের মধ্যে, যেমন বসে অধরষ্ঠ। দূরদেশীয় রাখাল ছেলে, কই ধেনু উচ্ছন্ন গোষ্ঠ, কই মেলা সাপ খেলার বাঁশি, বাউল খ্যাপা বাসর ঘড়ি। দরজা খুলে দিচ্ছি কপাট, সব ঘাটে কি থামছে তরি? ত্যাগে আমার ভাগ বসেছে, এই বসন্তে বৃষ্টি হবে। আকাশ মেঘে করবে তাথই, মন বসে সাঁওতাল পরবে। লক্ষ্মীটি ওই ঘাগরা বরণ প্রজাপতি পুচ্ছ তুলে, আয় বিদেশে বাস্তু করি। চালচুলো চৌকাটটা খুলে, নীল দিগন্তে ফুলের আগুন, সেই আগুন পোড়াচ্ছে কবে? ত্যাগে আমার ভাগ বসেছে, এই বসন্তে বৃষ্টি হবে। আমি জানি আপনাদের কাউকেই বলে দিতে হবে না এই কবিতার স্রষ্টাকে, কিন্তু কিছু কিছু নাম থাকে যা নানা অছিলায় আওড়াতেও ভালো লাগে। তেমনই একজনের নাম হলো শক্তি চট্টোপাধ্যায়। দিনের মধ্যে কতবার যে তাঁর নাম উচ্চারণ করি নিজেই হিসেব রাখতে পারি না। কেননা আমরা যারা পাঠক, আমরা যারা লেখালেখির চেষ্টা করি, সম্ভবত একটা দিনও তাদের কাটে না শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা না পড়ে। আমি হাজির হয়েছি ডাকবাংলা.com-এর এই বৈঠকখানায়, যার নাম কবির সঙ্গে দেখা। হ্যাঁ, এই নামের মধ্যে একটু মজা, একটু আড়াল লুকিয়ে আছে। কবির সঙ্গে দুভাবে দেখা হয়। এক হলো মুখোমুখি আলাপ করা, সামনাসামনি দেখা পাওয়া, পরিচিত হওয়া। আর দুই হলো কবিকে তাঁর কবিতার মধ্যে দিয়ে দেখা, কবিতার মধ্যে দিয়ে তাঁর সঙ্গে আলাপ করা। আমার মনে হয় এই দ্বিতীয় আলাপটাই বেশি জরুরি। তাই কবির সঙ্গে দেখা এই আড্ডায় আমি তাঁদের কবিতার কথা বলবো, তাঁদের কবিতা পড়ে শোনাবো, সেই সমস্ত কবির কবিতা যাঁদের সঙ্গে আমার কখনো মুখোমুখি দেখা হওয়ার সুযোগ হয়নি, সৌভাগ্য হয়নি। কিন্তু তাই বলে আমি এই বলতে পারবো না যে তাদের সঙ্গে কখনো আমার দেখা হয়নি। যেমন শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার রোজকার দেখা তাঁর কবিতার মধ্য দিয়ে। সুতরাং কথা না বাড়িয়ে ডুব দিই আরও একটি কবিতায়। এটা আমার খুব প্রিয় লেখা, হয়তো আপনাদের অনেকেরও তাই। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর 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 আর নদী সমুদ্রের জল। নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভিতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে, যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা চুমকি জরি মাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাঁশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভিতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছুই নেই, পাথরের ফাঁক ফোঁকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো ঘর গড়তেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবাই দরকার। আমরা ঘর বাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। এই আড্ডার পরিকল্পনা যখন করেছিলাম, ভেবেছিলাম কাজ খুব একটা কঠিন হবে না। প্রিয় কবিদের কবিতায় তো ডুবেই থাকি, তাঁদেরই কিছু এনে আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু আজ আড্ডা দিতে গিয়ে দেখছি এই তুলে ধরার কাজটিই সবচেয়ে বেশি কঠিন। শক্তি চট্টোপাধ্যায়ের পদ্য নিয়ে যখন বসি, তখন মনে হয় সবকটি কবিতাই পড়বার মতো, শোনাবার মতো, ভাগ করে নেবার মতো, একটিকেও বাদ দেওয়া যায় না। কিন্তু আমাদের সময় সংক্ষিপ্ত, ফলে
বাছাই করে নিতে হচ্ছে কিছু কবিতা। আমি পরের কবিতায় যাই, তারপর আরেকটু আড্ডা হবে। তার কাছাকাছি। কবিতাকে তার খুব কাছাকাছি নিয়ে যেতে পারি। যে গাছ কেবলই একা, স্পষ্ট পাথরের মতো ভারী, আমি কবিতাকে তার কাছাকাছি নিয়ে যেতে পারি। যেন নিগৃহীত কোন পলাতক বালক বিদেশে বিচ্ছিন্ন সংবিদে স্থির, কিন্তু তার অভিমানে বিষে যেটুকু মৃত্যুর বীজ, কেউ তাকে অহিংস বলে না। এর জন্য দোষ দেয় যদি পারে তুচ্ছ ছেঁড়া তেনা টেনে নিয়ে নগ্ন করে এবং সহাস্যে বলে, ওই উন্মাদের কাণ্ড দেখো, লজ্জায় আরক্ত হলো কই। কবিতাকে তার খুব কাছাকাছি নিয়ে যেতে পারি। যে জন ঈশ্বর, বাঘ, পারিজাতময় স্বর্গ, নারী, আমি কবিতাকে তারও কাছাকাছি নিয়ে যেতে পারি। শক্তি চট্টোপাধ্যায় পড়তে পড়তে যে জিনিসটা আমার বারে বারে মনে হয়েছে, আজও মনে হয়, যে কি অসম্ভব সহাবস্থান শব্দের। বাংলা সাহিত্যে যে দুটো শব্দ কি তিনটে শব্দ হয়তো কোনোদিন পাশাপাশি বসবার সুযোগ বা অধিকার পায়নি, শক্তি চট্টোপাধ্যায় তাকে নিজের দাওয়ায় ডেকে এনে পাশাপাশি পাত পেড়ে ভাত খাওয়াতে পারতেন। আজ পড়তে গিয়ে আমাদের মনে হয় যে কি করে পাশাপাশি দুখানা দূরত্বের শব্দ বসে গেল এমনভাবে যে পড়তে গিয়ে আমরা কোথাও হোঁচট খেলাম না। এই জাদুই শক্তি চট্টোপাধ্যায়কে বাকিদের চেয়ে আলাদা করে রেখেছে। ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে। মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। অন্ধ ছেলে বন্ধ ছেলে জীবন আছে জানলায়, পাথর কেটে পথ বানানো তাই হয়েছে ব্যর্থ। মাথায় ক্যারা, ওদের ফেরা যতই থাক রপ্ত, নিজের গলা দুহাতে টিপে বরণ করা মৃত্যু। ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে। মানুষ ছিল নরম, কেটে ছড়িয়ে দিলে পারত। পথের হদিশ পথই জানে, মতের কথা মত্ত। মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত। একজন সার্থক কবির জোর এইটাই যে তার শারীরিক মৃত্যুর বহু বহু বছর পরেও তার লেখা, তার ভাবনা, তার চিন্তন, তার দর্শন সব কিছুই প্রাসঙ্গিক থাকে। এই যে একটিমাত্র লাইন এই কবিতা থেকে যদি তুলে নিই, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত, আমার কিন্তু তাতে মনে হবে আমি আজকের, এখনকার এই মুহূর্তের পৃথিবীতে দাঁড়িয়ে লাইনটাকে পড়ছি, দেখছি। অথচ কত কত বছর আগে এই কবিতা লিখেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। কথা বলতে ইচ্ছে করে, কিন্তু আবার কবিতায় ফিরে যেতেও ইচ্ছে করে, কেননা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে বেশিক্ষণ দূরে থাকব এটা পারা খুব কঠিন। একটি পরমাদ। বহুকালের সাধ ছিল তাই কইতে কথা বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। যখন তুমি দাঁড়াও এসে আন্ধারে রোদ্দুরে ভেসে, হাসির ছটা ভুলিয়ে গেল, ভিতরে কেউ কাঁদছিল। বহুকালের সাধ ছিল তাই কইতে কথা বাদ ছিল। ও মন দরদ দিয়েছ তাই, রাত ভেজানো বনের লতায়, এক দিবসের প্রেমে প্রখর সরবিরহ বাদ ছিল, দুয়ার খুলে দেখিনি ওই একটি পরমাদ ছিল। ডাকাত ভালো মানুষ সেজে, আড়ালে হাত কামড়ে নিজের, রক্তচোষা এক ছাঁপোষার হৃদয় হরণ সাধ ছিল। আর যখন ভাবি এই কবিতা কিভাবে লিখিত হয়েছে, তখন ব্যাখ্যায় পৌঁছতে পারি না। একজন সামান্য পাঠক হিসেবে আমার মনে হয় শক্তি চট্টোপাধ্যায়ের জোরের জায়গাটা ছিল তার লেখনীর স্বতঃস্ফূর্ততা। এ লেখার মধ্যেও কোথাও নিশ্চয়ই নির্মাণ আছে, নির্মাণ না হলে তো কিছুই তৈরি হয় না, কিন্তু সেই নির্মাণের শরীর স্বতঃস্ফূর্ততার চাদরে এমনভাবে মোড়া যে তাকে আবিষ্কার করা খালি চোখে পাঠকের পক্ষে সম্ভব নয়। তাই আমার কেবলই মনে হয় শক্তি চট্টোপাধ্যায় ঘোরের মধ্যে লিখতেন। ঘোরগ্রস্ত না হলে এই লেখা কলম থেকে বেরোনো মুশকিল। আর সেই ঘোর তিনি সংক্রামিত করে দিয়ে গেছেন আমাদের মধ্যে। আজ এত বছর পরেও যখন ওর যে কোনো বইয়ের যে কোনো পাতা খুলে বসি, সেই ঘোর আমাদের চেপে ধরে। আর মুশকিল কি জানেন, আমরা যারা লেখালেখির চেষ্টা করি,
শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে দূরে থাকতে চেষ্টা করি অনেক সময়, বিশেষত যখন নিজের লেখার মধ্যে আছি। কেননা এই ঘোর যখন আমাদের গ্রাস করে, লেখার টেবিলের কাছে বেশ কিছুদিন ফিরে যাওয়া বড্ড দুষ্কর হয়। আজকের আড্ডা একদম শেষ দিকে, আর একখানা লেখা পড়ে আজকের মতো বিদায় নেব। আকাশ প্রদীপ। আকাশে উল্লেখযোগ্য নক্ষত্রের সমারোহ নেই, আকাশ প্রদীপ হয়ে তুমি জেগেছিলে। মেঘ বৃষ্টি দুই ছিল, ছিল হাওয়া চেতনমণ্ডিত, আকাশ প্রদীপ হয়ে তুমি জেগেছিলে। এই মেঘ বৃষ্টি হাওয়া তোমাকেই সাহায্য করেছে, হাওয়া বাড়িয়েছে জ্বালা, নেভাতে আসেনি। মেঘ নক্ষত্রের আলো ঢেকে করে তোমাকে উজ্জ্বল, বৃষ্টি জ্বলে ওঠা আর জীবনের সমতা এনেছে। মানুষের প্রয়োজনে সবই লাগে, এই বিরুদ্ধতা যেমন ফোটায় ফুল, তেমনি করে সংহত কুঁড়িকে। নিজে জ্বলে সেই আলো পরিচ্ছন্ন করে পথগুলি, প্রধান দেখার বস্তু। আকাশ প্রদীপ, জেগে থাকো। এ কথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলা কবিতার ইতিহাসে শক্তি চট্টোপাধ্যায় উজ্জ্বলতম একজন আকাশ প্রদীপ। আজকের কবির সঙ্গে দেখার আড্ডা শেষ থেকেই কিন্তু ডাকবাংলা.com-এর এই বৈঠকখানায় শক্তি চট্টোপাধ্যায়কে নিয়েই আরও একবার ফিরব। একবার কেন, হয়তো বহুবার ফিরব। তাকে ফিরে ফিরে পড়াই আমাদের বাধ্য নিয়তি। আর দেখা হচ্ছে পরের পর্বে এমন আরও একজন কবির সঙ্গে, যার সঙ্গে মুখোমুখি আমার দেখা না হলেও কবিতায় রোজ দেখা হয়। ততক্ষণ খুব ভালো থাকবেন সকলে।